আমার মতো যারা প্রিমিয়ার লিগ ফলো করেন বা ইউরোপিয়ান ক্লাব ফুটবল ফলো করেন তাদের জন্য ইন্টারন্যাশনাল ব্রেকটা অনেক সময় একটা বোরিং ফেজ। তবে যেহেতু বিশ্বকাপের কোয়ালিফিকেশনের ম্যাচগুলো হচ্ছে সেহেতু কিছু ম্যাচের দিকে তো চোখ রাখতেই হচ্ছিল, এবং যারা আর্জেন্টিনা এবং ব্রাজিলের ফ্যান তাদের জন্য তো বিশাল একটা ইন্টারন্যাশনাল ব্রেক গিয়েছে। এবার দুটো করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে দুটো দল, এবং সেখানের রেজাল্টগুলো কি হয়েছে, কোনো ধরনের আপসেট ঘটলো কিনা সেই বিষয়টা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। প্রথমে আসি আর্জেন্টিনার পারফরমেন্স নিয়ে। আমি নিজে যেহেতু একজন আর্জেন্টাইন ফ্যান সেহেতু আর্জেন্টিনার দুটো ম্যাচ নিয়ে আগে কথা বলতে চাই। আর্জেন্টিনার এই ইন্টারন্যাশনাল ব্রেকের প্রথম ম্যাচটা ছিল প্যারাগুয়ের বিরুদ্ধে। সেই ম্যাচটাতে আমরা দেখলাম লটারো মার্টিনেজ, লিওনেল মেসি সহ আর্জেন্টিনার মোটামুটি ফার্স্ট 11-এর যত খেলোয়াড়রা রয়েছেন স্ট্রংগেস্ট পসিবল স্টার্টিং লাইন আপ, সেই লাইন আপটাই তারা নামিয়েছে। সেখানে ওটামেন্দি, রোমেরো ছিলেন, টাগলিয়াফিকো আছেন, মন্টিয়েলরা ছিলেন ডেফিনেটলি। আর মিডফিল্ডটায় যেখানে মূলত আর্জেন্টিনা দারুণ ইমপ্রুভ করেছে গত 2-3 বছরে, এবং সেই মিডফিল্ডের জায়গাটায় ম্যাকালিস্টার, এনজো ফার্নান্ডেজ, রদ্রিগো ডি পল, অর্থাৎ একেবারে ফুল ফ্লেজেড একটা স্টার্টিং লাইন আপ নিয়ে আর্জেন্টিনা নেমেছিল। তবে প্যারাগুয়ের বিরুদ্ধে তারা রেজাল্টটা কিন্তু পজিটিভ আনতে পারেনি। আর্জেন্টিনার হার হয়েছিল প্যারাগুয়ের বিরুদ্ধে এবং সেখানে দুটো গোল তারা হজম করেছে, 2-1 গোলে তারা হেরেছিল। গোলটা প্রথমেই দিয়েছিল আর্জেন্টিনা, লটারো মার্টিনেজ আবারও তার গোল স্কোরিং ফর্মটা মেনটেন করেছেন আর্জেন্টিনার পক্ষে। তিনি আসলে বিগত 1-1.5 বছর ধরে খুব ভালো খেলছেন, স্পেশালি ওয়ার্ল্ড কাপের পর থেকে। সো সেই লটারো মার্টিনেজের গোলে আর্জেন্টিনা এগিয়ে যায়। শুরুতে একটু অফসাইডের জন্য চেক করা হয়েছিল ভিএআর, তবে নিশ্চিত করা হয় যে লটারো মার্টিনেজের গোলটা স্ট্যান্ড করবে। প্যারাগুয়ে এরপর কামব্যাক করে এবং সেখানে তাদের যে দুটো গোল ছিল, দুটো ওয়ার্ল্ড ক্লাস গোল তারা দিয়েছে সেখানে। ফ্যান্টাস্টিক দুটো গোল, চমৎকার দুটো ফিনিশ। এবং এই ধরনের ফিনিশিং এর পর আসলে আর্জেন্টিনার খুব একটা কমপ্লেন করার কথা নয়। তবে এখানে একটা বিষয় আমরা দেখেছি আর্জেন্টিনার ডিফেন্সিভ ফ্রেলিটিজ এর বিষয়। মূলত যে জায়গাটায় আমরা লক্ষ্য করলাম যে সেট পিস ডিফেন্ডিং এর ক্ষেত্রে আর্জেন্টিনার খানিকটা দুর্বলতা, সেটা প্যারাগুয়ের ম্যাচটায় চোখে পড়েছে। এবং হোম অ্যাওয়ে এরকম একটা ব্যাপার নিশ্চয়ই ছিল, কারণ প্যারাগুয়ের মাঠে খেলা, তাদের দর্শকদের সামনে খেলা, হাজার হাজার দর্শক তারা কিন্তু প্যারাগুয়েকে সাপোর্ট দিয়েছেন। সুতরাং বৈরী একটা কন্ডিশনে আর্জেন্টিনার হেরে যাওয়াটা অনেকের কাছে সারপ্রাইজিং লাগলেও আমার কাছে মনে হয়েছে যে ইট ওয়াজ আ ফেয়ার রেজাল্ট, কারণ প্যারাগুয়ে সত্যিকার অর্থে যে ফিনিশগুলো করেছে, যে দুটো গোল দিয়েছে, সেই হিসেবে তাদের আসলে ম্যাচ জয়টা প্রাপ্য ছিল। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ ছিল ঘরের মাটিতে পেরুর সঙ্গে। পেরু এবারের বিশ্বকাপের কোয়ালিফিকেশনে কনমেবল অঞ্চল থেকে একেবারে নিচের দিকেই আছে, সুতরাং তাদেরকে যে আর্জেন্টিনা হারিয়ে দেবে সেটার ব্যাপারে মোটামুটি সবাই নিশ্চিত ছিল। তবে মার্জিন খুব একটা বেশি ছিল না, 1-0 গোলে আর্জেন্টিনা জিতেছে। এবং সেখানে আবারও লটারো মার্টিনেজের একটা চমৎকার বলি লিওনেল মেসির অ্যাসিস্ট থেকে, সেই একটা মাত্র গোল হয়েছে পুরো ম্যাচে। তবে আর্জেন্টিনা ডমিনেট করেছে, বেশ কিছু ভালো সুযোগ পেয়েছিলেন হুলিয়ান আলভারেজ, লটারো মার্টিনেজ কিংবা লিওনেল মেসিরা, তবে সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারেননি। তবে দিন শেষে একটা ক্লিন শিট এবং সেই সাথে আরো 3টা পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা এবার কনমেবল অঞ্চলের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনস এর এখনো পর্যন্ত পয়েন্টস টেবিলের টপেই আছে। ব্রাজিল দুটো ম্যাচ খেলেছে, একটাও হারেনি। তবে এটা মোটেও ব্রাজিল সমর্থকদের জন্য সুসংবাদ নয়, কারণ যে স্টাইলের ফুটবল তারা খেলেছে এবং যে ধরনের কোচিংটা করাচ্ছেন, অন্তত ব্রাজিলের হেড কোচের কাছ থেকে এক্সপেকটেশনটা আর অনেক বেশি থাকে। এবং রিসেন্ট টাইমে আমরা দেখছি ব্রাজিল তাদের সেরা খেলোয়াড়দেরকে নিয়েই দল গঠন করেও প্রোডাক্টটা কিন্তু নিয়ে আসতে পারছে না, আউটপুটটা নিয়ে আসতে পারছে না। ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রথম ম্যাচটায় ব্রাজিল 1-1 গোলে ড্র করেছে। প্রথম গোলটা পেয়েছিলেন রাফিনিয়া এবং একটা সেট পিস থেকে একটা গোল তিনি দিয়েছেন ফ্রি কিক থেকে। এবং তার যে দারুণ ফর্ম, যে ফর্মে তিনি বার্সেলোনার হয়েও খেলছেন, তার লাইফের সেরা ফর্ম বলতে হবে, সে রাফিনিয়াকে ব্রাজিল ভাবছিল তারা পেয়ে গেছে। এছাড়াও ভিনিসিয়াস জুনিয়র বেশ কিছু সুযোগ পেয়েছিলেন, তবে সুযোগ হাতছাড়া হয়েছে। ব্রাজিল পেনাল্টি পেয়েছিল, পেনাল্টি মিস করেছেন ভিনিসিয়াস জুনিয়র। আর অন্যদিকে ভেনেজুয়েলাও কিন্তু সুযোগ বুঝে একটাই গোল দিয়েছিল এবং সেখানেও দুর্দান্ত একটা ফিনিশ আমরা দেখেছিলাম। ভেনেজুয়েলার সঙ্গে 1-1 গোলে ড্র করার পর আরো একটা হাই প্রেসার হাই ইন্টেন্সিটি ম্যাচে ব্রাজিল খেলেছিল উরুগুয়ের বিরুদ্ধে। এবং উরুগুয়ের সাথে ম্যাচটাতে বোঝাই যাচ্ছিল ব্রাজিলের ট্র্যাক রেকর্ড বিগত সময় খুব একটা ভালো নয়। এর আগের লেগে উরুগুয়ে তাদেরকে 2-0 গোলে হারিয়েছিল, সুতরাং ব্রাজিলের জন্য অন্তত হারবো না সেরকম একটা মাইন্ডসেট নিয়ে তারা নেমেছে। খেলা যে খুব একটা ডমিনেট করেছে কোনো দল সেটাও বলা যাবে না, তবে ব্রাজিলের সুযোগ বেশি পেয়েছিল। ব্রাজিলের পক্ষে গেরসন গোলটা দিয়েছেন, সেটাও একটা দূরপাল্লার একটা শট, চমৎকার একটা ভলি। এবং উরুগুয়ের গোলটাও যে ফিরিয়ে দিয়েছেন ফ্রেডি ভ্যালভার্ডে, সেটাও অসাধারণ একটা গোল। মানে বলতেই হবে এই পুরো ইন্টারন্যাশনাল ব্রেকের মধ্যে আর্জেন্টিনা এবং ব্রাজিল তারা যে দুটো ম্যাচ খেলেছে প্রত্যেকটা গোলই আসলে ওয়ার্ল্ডই হয়েছে, ওয়ার্ল্ড ক্লাস ফিনিশিং এর থেকে এসছে। সুতরাং এই জায়গাটাতে বুঝতে বাকি নেই, you have to score world class goals in order to get some points in these kinds of qualification matches। তবে এছাড়া এটাও বোঝা যাচ্ছে
যে ব্রাজিল এবং আর্জেন্টিনা তারা তাদের ফুল ইন্টেন্সিটি নিয়ে হয়তো খেলতে পারছে না, কারণ এই ধরনের ইন্টারন্যাশনাল ব্রেক যেটা একটা লিগের মাঝ পথে এসে পড়ছে, সেই সময়টা কিন্তু খেলোয়াড়রাও নিজেদেরকে আসলে বাঁচানোর চেষ্টা করেন, তাদের ফিটনেস নিয়ে কনসার্ন থাকে, কারণ পরবর্তীতে তাদের আবারও ক্লাবে ফিরে গিয়ে খেলতে হবে এবং পরিশ্রান্ত হওয়ার একটা বিষয় থাকে। সুতরাং এনার্জি কনজারভেশনের জায়গাটায় আমার কাছে মনে হয় অনেক সময় এই ধরনের ইন্টারন্যাশনাল ব্রেকের খেলাগুলোতে একটা কোয়ালিটির অভাব দেখা দেয়। ফিনিশিং এও সেটার আমরা রিফ্লেকশন দেখেছি, খুব সহজ কোনো ফিনিশ কোনো দলই করতে পারেনি, দে অল হ্যাভ টু স্কোর ওয়ার্ল্ডলি। দিন শেষে যেটা হলো, কনমেবল র্যাঙ্কিং এ আর্জেন্টিনা এখনো পর্যন্ত টপে আছে এবং ব্রাজিল দুটো ম্যাচ ড্র করাতে তারা 5 নম্বরে নেমে এসছে। তবে সেটা কি কোনো দুশ্চিন্তার কারণ ব্রাজিল সমর্থকদের জন্য? বিশ্বকাপ কোয়ালিফিকেশন কিন্তু এবার আরো একটু সহজ হয়ে গেছে, অন্তত বড় দলগুলোর জন্য। এবং কনমেবলে আমরা জানি 6টা দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে, যেটা ইউএসএ তে অনুষ্ঠিত হবে 2026-এ, এবং টপ 6 এর বাইরে যারা আছে 7th পজিশনে যে শেষ করতে পারবে সে প্লে অফ ম্যাচ খেলারও সুযোগ পাবে, অর্থাৎ 7টা দল খেলার সুযোগ পাবে বিশ্বকাপে কনমেবল অঞ্চলটা থেকে। এবং এই জায়গায় আমার মনে হয় ব্রাজিল পঞ্চম স্থানে থেকেও খুব একটা টেনশন করার কিছু নেই। পয়েন্টস টেবিলে 7 নম্বর অবস্থানে যারা আছে তাদের সঙ্গে ব্রাজিলের এখনো 5-6 পয়েন্টের একটা গ্যাপ রয়েছে। সুতরাং টপ 6-এ শেষ করতে পারলেই নিশ্চিত থাকা যায়। এখানে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারবে না সেরকম বাজে ফর্ম অন্তত ব্রাজিলের এখনো নেই। সুতরাং সমর্থকদের একটু রিল্যাক্স করতে বলছি। আমার মনে হয় একটা ভালো সুযোগ ব্রাজিল অবশ্যই পাচ্ছে বিশ্বকাপ খেলার, এবং ব্রাজিলকে ছাড়া আসলে একটা বিশ্বকাপ ইমাজিন করা যায় না। সো লেটস হোপ পরবর্তী লেগে ব্রাজিল আরো বেটার কিছু করতে পারবে হয়তো, বাট আর্জেন্টাইন ফ্যানদের জন্য একটু দুঃসংবাদ রয়েছে। তারাও যে খুব গোল করতে পারছে বা খুব ডমিনেট করতে পারছে প্রতিপক্ষকে সেরকমটাও কিছু না, বাট আই ফিল দিস ইজ মোর লাইক এনার্জি কনজারভেশন। ইন্টারন্যাশনাল ব্রেকে যে খেলাগুলো হয় সেখানে আসলে আপনি হাই কোয়ালিটির খেলা খুব একটা বেশি এক্সপেক্ট হয়তো করতে পারেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, লাইক দিতে ভুলবেন না এবং থাকবেন অল স্পোর্ট এবিপির সাথে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।